আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনজ শিকদার। 4 শর্তে মঙ্গলবার থেকে আগের ভাড়ায় চলাচল শুরু করেছে গণপরিবহন। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আগের ভাড়ায় ফিরে যাওয়ায় সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাসে যাত্রী উপস্থিতিও ছিল লক্ষণীয়। রাস্তায় যানবাহনেরও ছিল বাড়তি চাপ, তবে মানতে দেখা যায়নি স্বাস্থ্যবিধি। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। রাজধানীর গুলশান, কাকলী ও মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে যানবাহনের এই চিত্র। বাড়তি গাড়ির চাপ সহ যাত্রীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে কোনো বাহনেই চোখে পড়েনি স্বাস্থ্যবিধি সরঞ্জাম। যাত্রীদের মধ্যেও নেই কোনো সচেতনতা। গত কয়েক মাস ধরেই বাইরে বের হওয়া ছিল আতঙ্কের, তবে জীবন তো থেমে থাকে না। তাই গণপরিবহনেই চলাচল করছি। নিজের সচেতনতা নিজের মধ্যে জানিয়ে সরকারকে সাধুবাদ দেন কোনো যাত্রী। এইরকম ভাড়া বেশি দেওয়াটা অনেকেই মনে করতেছে যে না, এটা আর আমরা দিতে চাচ্ছি না। হ্যাঁ, আমরা আগের ভাড়াটাই দিতে চাচ্ছি। তো এখন আমার মনে হয় আমাদের স্বাস্থ্যবিধি মেনে যতটুকু, যেমন মাস্ক এবং হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, এগুলো আমাদের ব্যবহার করা উচিত। সরকারকে সাধুবাদ জানাই যে ভাড়া আগেরটাই বর্ধিত করা হয়েছে, মানে বর্ধিত ভাড়াটা বাতিল করা হয়েছে। এটা খুবই ভালো হয়েছে, কারণ আগেও আমরা 2 সিটের ভাড়া দিতাম, বাট আমাদের সিটিং সার্ভিস ওইভাবে ছিল না। আবার অনেকেই আগের ব্যবস্থাকে নিরাপদ দাবি করে বলেন, বিগত 1 মাস আগে থেকে বর্তমান পর্যন্ত আমরা যেভাবে চলছিলাম ওটি আমাদের জন্য ভালো ছিল এবং আমরা নিরাপদ ছিলাম। দুইটাই ভালো ছিল, যেমন তখন স্বাস্থ্যসম্মত একটা চলাচল করতে পারছি আমরা, এবং একটা সুন্দর একটা নিরাপত্তা ছিল। আজ থেকে আগের ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। এ তথ্য নিশ্চিত করেছেন বাস কর্তৃপক্ষ। তবে অকপটে স্বীকার করেন স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি। মাস্ক ভুলে রেখে আসছে, এটা হলো সবচেয়ে বড় কথা। না, নেক্সট টাইমে আর এই ভুল তো আর করবো না। কোনো মাস্ক দিয়েছিলাম তো অনেকক্ষণ আগে, মাস্ক লাগাইলে নিঃশ্বাসটা কষ্ট হয়। সেটার আগে দিতাম বা আমরা হ্যান্ড গ্লাভস পরতাম, আরও সতর্ক ছিলাম। এখন ইদানিং আর কি সতর্কতা কমে গেছে আমাদেরও। জীবনের তাগিদে অব্যাহত থাকুক এ ছুটে চলা। ব্যক্তি সচেতনতা বজায় থাকুক সবার মাঝে। ব্যক্তি ভালো থাকলে ভালো থাকবে পরিবার, সমাজ ও দেশ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মানতে হবে এমন হুঁশিয়ারি উচ্চারণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাকালেও অনেকে নিয়ম মেনে চলেছে, কিন্তু কিছু কিছু পরিবহন যারা সরকারি নির্দেশনা মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। 5টি উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে ইতিমধ্যে মনোনয়ন ফর্ম বিতরণ করে আওয়ামী লীগ। হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে ঢাকা 5 আসন শূন্য হওয়ায় এই আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম কেনেন 14 জন মনোনয়ন প্রত্যাশী। অন্যান্য দলীয় প্রার্থী এখনও চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী মাঠে প্রচার কার্য চালাচ্ছে আওয়ামী লীগের সমর্থিত মনোনয়ন প্রত্যাশীরা। দেখুন মুসা মিয়ার প্রতিবেদন। যাত্রাবাড়ি ড্যামরা নিয়ে ঢাকা 5 আসন। এখানে মোট ভোটার সংখ্যা 4,53,000। দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ঘরোয়া বৈঠক, পথসভা করে নিজেদের পাল্লা ভারী করছে। আগামীকাল 2রা সেপ্টেম্বর মনোনয়ন চূড়ান্ত হবে। তাই কে পাবে আওয়ামী লীগের কাঙ্ক্ষিত এই আসনের নৌকার প্রতীক, কে হবে এই আসনের নৌকার মাঝি, তা বোঝা যাবে। মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ যোগ্যতা ও ত্যাগের কথা উল্লেখ করে বলেন, সবার প্রত্যাশা যদি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেন, আল্লাহর অশেষ রহমতে আমার বাবার শূন্য জায়গাটা পূরণ করতে পারি, তাহলে আমার বাবা যেভাবে এই আসনটিকে নিরাপদ রেখে গিয়েছেন, আমাদের সর্বসাধারণ সেই জায়গাটা নিরাপদ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যদি মমতাময়ী মা আমাকে সেই সুযোগ দেন, তাহলে আমি বৃহৎ পরিসরে করতে পারবো। যেমন সুপেয় পানির ব্যবস্থাটা আমি ঢাকা 5-এ করে দেবো, 500টি পানির পাম্প নিজস্ব জমিতে করবো। মানুষের মৌলিক চাহিদা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে চাহিদা তার মনের, যে সাধারণ মানুষ যাতে সুখে থাকে, কোনো ভূমিদস্যুর কারণে, কোনো সন্ত্রাসী মাস্তানদের কারণে যাতে কোনো সাধারণ মানুষ নির্যাতিত এবং নিপীড়িত না হয়। এই ঢাকা 5কে একটি আধুনিক এবং ডিজিটাল এবং সুন্দর ঢাকা সিটি, ঢাকা 5 গড়ে তোলার চেষ্টা করব। এই আসনের জনগণ চান দরদি, ত্যাগী ও যোগ্য প্রার্থী নির্বাচিত হয়ে আসুক, এমনটাই প্রত্যাশা সাধারণ দেশবাসীরও। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া পাটুরিয়ার নৌরুটে বৈরী আবহাওয়ার ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে 3 কিলোমিটার এলাকায় সৃষ্টি হয় যানজটের। পারের অপেক্ষায় কয়েক শত যানবাহন চরম ভোগান্তির শিকার যাত্রীরা।
রাজবাড়ীর গোয়ালন্দ তলদিয়া পাটুরিয়া নৌবন্দর কর্তৃপক্ষ জানান, বৈরী আবহাওয়া এবং নদীতে স্রোত থাকার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচন, বর্তমান মেয়র জুলফিকার আলীর অপসারণ ও প্রশাসক নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাগেরহাট প্রেস ক্লাবে মোংলা পৌরসভার বাসিন্দা মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসরাফিল ইজারাদার এই সংবাদ সম্মেলন করেন। পৌরসভার উন্নয়নের স্বার্থে অতি দ্রুত পৌরসভার বর্তমান মেয়রকে অপসারণ ও প্রশাসক নিয়োগ করে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত কাজের চাপ কমানোর দাবিতে ডিজাইন নিটওয়্যার কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। এছাড়াও কারখানার 3 কর্মকর্তার অপসারণের দাবি জানায়। বিক্ষোভ সমাবেশ থেকে শ্রমিকরা জানায়, প্রতিদিন চাকরিচ্যুত করার ভয় দেখিয়ে শ্রমিকদের অতিরিক্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। কাজ করতে না পারলে কারখানার বিভিন্ন কর্মকর্তার হাতে লাঞ্ছিত হতে হয় শ্রমিকদের। দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে 2 কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয় 2 মাদক সম্রাটকে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রওশনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চক, এনায়েতপুর, মাদিলা হাট এলাকা থেকে আসামিদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা। কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের নিধিরাম গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে উদ্ধার করা হল 2 বাঘ প্রতিবন্ধী সহোদর মারুফ ও মামুনের মরদেহ। সোমবার বিকেল থেকেই তারা নিখোঁজ ছিল। মঙ্গলবার ভোরে মুসল্লিরা নামাজ শেষে ঘরে ফিরতে গিয়ে বাড়ির পাশে পুকুরে লাশ ভাসতে দেখে স্বজনদের খবর দিলে 2 সহোদরকে উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান। ময়মনসিংহের ভালুকায় বিশেষ এলাকায় সহায়তা প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর 166 জন মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি 2 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজিমুদ্দিন আহমেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ সহ অন্যান্যরা। খুলনার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের ছাঁটাইকৃত শ্রমিকদের চূড়ান্ত পাওনা 1 মাসের মধ্যে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছিল মিল কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করে টালবাহানা শুরু করলে এবার আদালতের মুখোমুখি হতে হচ্ছে মিল মালিকদের। জেলা প্রশাসনের নির্দেশে ইতিমধ্যে মিল মালিকদের নামে মামলা করেছেন খুলনা শ্রম অধিদপ্তর। খুলনা থেকে আমজাদ আলী লিটনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। 1969 সালে খুলনার শিরোমণিতে ভৈরব নদী তীর ঘেঁষে মহসেন জুট মিলটি নির্মাণ করা হয়। 2014 সালে 17 জুলাই শ্রম আইন অমান্য করে একটি নোটিশে শ্রমিকদের কোনো পাওনা পরিশোধ না করে ছাঁটাই করা শুরু করে মিলটি বন্ধ করে দেওয়া হয়। ফলে শ্রমিকরা গত 7 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে তাদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসছে। এ বিষয়ে গত 20 ও 27 জুলাই আনন্দ টিভিতে 2টি প্রতিবেদন প্রচার হলে নড়েচড়ে বসেন খুলনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের উদ্যোগে গত 26 জুলাই মালিক শ্রমিকদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মালিক পক্ষের প্রতিনিধি, মিলের নির্বাহী পরিচালক 1 মাসের মধ্যে শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলীর কাছে। মিল কর্তৃপক্ষের দেয়া 1 মাসের প্রতিশ্রুতি রক্ষা না করে জেলা প্রশাসনের সাথে টালবাহানা শুরু করলে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আলী। তিনি খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানকে বাদী হয়ে এই মামলা দায়ের করার নির্দেশ প্রদান করেছেন। 1 মাসের সময় নিয়েছিল মহসেন জুট মিলের মালিক সম্প্রদায় জমি বিক্রি করে শ্রমিকদের প্রায় 10 কোটি টাকার মতো পাওনা আছে, ওটা দিবেন। তো গতকাল সেই ডেট শেষ হয়েছে, ওনারা এটা দিতে সমর্থ হননি। মালিক কর্তৃপক্ষ সালিশকারকের সিদ্ধান্ত অমান্য করায় আমি নিজে শ্রম পরিচালক হিসাবে বাদী হয়ে মাননীয় শ্রম আদালতে মামলা রুজু করব। জেলা প্রশাসনের নেয়া মামলার পদক্ষেপ দ্রুত কার্যকর করে শ্রমিকদের পাওনা পরিশোধ করার দাবি জানিয়েছেন শ্রমিকরা। আনন্দ টিভিতে সংবাদ প্রচারিত হওয়ার পর শ্রমিকের টাকার ব্যাপারে খুলনা জেলা প্রশাসক জেডিএল মহোদয়ের মাধ্যমে মালিকের বিরুদ্ধে মামলা করেছে। আমরা এই মামলার যে আইনগত পদক্ষেপ সেটা দেখতে চাই এবং চূড়ান্ত পাওনা পেতে চাই। এদিকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মিলের মালামাল জেলা প্রশাসকের হেফাজতে রাখার দাবি জানিয়ে শ্রমিকদের নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন মিল সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ মনিরুল ইসলাম। এই মামলার রেজাল্ট না হওয়া পর্যন্ত
যেন এই মিল থেকে আর কোনো মালামাল যেন বেরোতে না পারে, সে ব্যাপারে মাননীয় জেলা প্রশাসক অবশ্যই খেয়াল রাখবেন। জেলা প্রশাসনের কাছে দেয়া চূড়ান্ত পাওনা পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গ করায় হতাশ শ্রমিকরা। এবার জেলা প্রশাসনের নেয়া আইনি পদক্ষেপ কার্যকর করে শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করবে এমন প্রত্যাশা করেছে এই মিলের শ্রমিকরা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন মঞ্জুরুল আলম নামের এক মোটরসাইকেল আরোহীর। মৃত মঞ্জুরুল লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লাম্বার পদে কর্মরত ছিলেন। মঙ্গলবার লালমনিরহাট থেকে তার নিজ বাড়ি পাটগ্রাম উপজেলার বাউরা নবীনগরে ফেরার পথে বুড়িমারি থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক হাতীবান্ধা উপজেলার খানের বাজার এলাকায় মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মঞ্জুরুল আলমের মৃত্যু হয়। যাত্রা বিরতির মাধ্যমে নাটোর থেকে ঢাকাগামী দ্রুতগামী আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস যোগে ভ্রমণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার নাটোর রেল স্টেশনে যাত্রীদের ভ্রমণ কার্যক্রমের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল এমপি। এ সময় সাংসদ শিমুল বলেন, বর্তমান সরকার অল্প খরচে দ্রুততম সময়ের মধ্যে যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে রেলপথের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।